আসসালামু আলাইকুম। মুজাহিদ মারজাহান ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আপনার সাথে আলোচনা করব নেভালের বিভিন্ন বিউটি নিয়ে। তো আজকে হঠাৎ বিকেলবেলা মন চাইলো যে একটু বাইর হই, অনেকদিন রুমে বোরিং লাগতেছে। নেপালের বিভিন্ন জায়গা ঘুরে আসি এবং আপনাদের সাথেও শেয়ার করি। তো বাইর হলাম। আহ, এটা হচ্ছে ভুট্টা ক্ষেত। নেপালের আহ মাটির সাথে মানে ভুট্টাটা খুব সহনশীল। ভুট্টার চাষ দেশে অ্যাভেলেবেল হয় খুব ভালোভাবে। আহ, ভালো ফসল হয়। আমাদের দেশে খুব একটা না হলেও মানে নেপালের মাটির সাথে আহ, এই ভুট্টা জাতটা খুব ভালোভাবে ম্যাচ করে। তো বাইর হলাম, এদিক সেদিক তাকাইলে হঠাৎ চোখে পড়লো, তো বলি যে একটু ভিডিও করে নিয়ে আপনাদেরকে দেখানোর স্বার্থে। যারা নেপালের সৌন্দর্য সম্বন্ধে জানে না তারা হয়তো এই জিনিসটা একটু বেশি আহ, জানতে আগ্রহী হইবো আর কি। এই যে একটা সবজি, এটা মানে আমরা নাম জানি না, একে জিজ্ঞেস করলাম। ও যখন জিজ্ঞেস করতে গেছে ও খুব শরম পাচ্ছে। তো নাম জানি না, এই সবজিটা প্রতি আটি সম্ভবত 40 টাকা করে দাম চাইছে, যেটা আমার দেশে হলে হয়তো 10 টাকা 20 টাকা হতো। সবজির নাম জানি না বিধায় এটা নিয়ে নেই, রেখে চলে আসছি। মেয়েটা ওরা খুব একটা মাইন্ড করে না, তবে মানে আমাদের দেশের মানুষের মতো ছটফট রেগে যায় না যে কোনো ভিডিও টিডিও করতে গেলে। তো যাই হোক, এটা দেখে তার থেকে নিয়ে নেয়। না নেওয়ার দুইটা কারণ হলো, একটা হলো অল্প একটু আটি 40 টাকা, আর একটা হলো এই সবজিটার সাথে পরিচিত না, খাইলে কেমন লাগে, রান্না করলে কেমন লাগে। যাই হোক, তো আস্তে আস্তে সামনে আগাইলাম। এখানে পরিবেশ অনেক ভালো, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নতা। এটা হলো, আবার বলি রাখি আপনাদেরকে, এটা নেপাল কাঠমান্ডু শহরে রাজধানীর এক অংশে। টুকটাক কিছুটা মানে ভিউটা নিতে চেষ্টা করছি। একটা ক্যামেরাতে তো আর সবকিছু আনা সম্ভব না, আপনাকে জাস্ট বেসিক ধারণা দিচ্ছি আর কি। তো মাঝে মাঝে আমরা বিকেলবেলা হাঁটতে বাইরে বাইরে হলে এই সমস্ত মানে রাস্তাঘাটগুলা হাঁটাচলা করলে ভালোই লাগে। রাস্তাতে কোনো গাড়ির হর্ন নাই, জ্যাপজট নাই, নিরিবিলি পরিবেশ। তো নেপালে আপনারা হয়তো জানেন, নেপালে আজকে প্রায় 94 দিন থেকে অবস্থান করছি ক্রোশিয়া ভিসার জন্য। অনেক বোরিং হয়ে গেছি, অনেক ডিপ্রেশনের মধ্যে থাকি আমরা সব সময়। সারাদিন রুমে থাকা খাওয়া ভালো লাগে না। তো এজন্য বাইর হওয়া। এখানে এক বাড়ির সামনে একটা কুকুর অনেক বেশি মানে এই রাগান্বিত হয়েছে আমাদেরকে, মানে বাড়ির সামনে গেছি কেন। তো ভয় পাইছিলাম, তো ওখান থেকে চলে আসছি। পাহাড়ের উপর থেকে নিচের দিকে তাকাইছি, দেখছি যে ছাগল ফালতেছে ওরা। এদেশেও ছাগল আমাদের দেশের মতো ছাগল পালন করে, মোটামুটি ছেড়ে ফেলে। তো ছাগলে ঘাস খাচ্ছে, একটা গাছের পাতা খাচ্ছে। এই তো পাহাড়ের উপরে বাড়িঘর গুলা, প্রত্যেকটা বিল্ডিং পাহাড়ের উপরে, উঁচু নিচু। পাহাড়ের পথগুলো হাঁটতে অনেক বেশি বোরিং লাগে, পা ব্যথা হয়ে যায়, কোমর ব্যথা হয়ে যায়, অনেক উঁচু, যেটা ক্যামেরাতে পুরা উপলব্ধি করা যায় না, সামনাসামনি হলে বোঝা যায় যে পাহাড়ের উপর থেকে শহরটা কিছুটা দেখা যাচ্ছে। দুতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা বিল্ডিং গুলো অনেক ছোট ছোট দেখা যায় পাহাড়ের উপর থেকে। তো আসলে এটাই নেপালের সৌন্দর্য। পুরা নেপাল শহর, কাঠমান্ডু শহরটাই পাহাড়ে ঘেরা, উঁচু উঁচু পাহাড় এবং পাহাড়ের উপরে আবার বিল্ডিং। এরপরে বিভিন্ন ভাঁজে পাহাড় কেটে কেটে ওরা এই শহরটা তৈরি করছে। তো আমার সাথে আজিজ ভাই আছে। ওনার তো মানে একা একা বাইর হই না, কারণ একটু রিস্ক আছে। আগে তো আমাদের কিছু সহপাঠীরা ছিল, ওরা বিষয় হয়ে গেছে, ওরা দেখে চলে গেছে। তো আমরা এখানে অনেক কমে গেছি, যার কারণে আমরা দুজনে বাইর হইছি এখন।
তো আমাদের ঢাকা শহরের মতোই বাড়িঘরগুলো, তবে ঢাকা শহরের মতো মানে জ্যাম-জট, হিবিজিবি, মানুষ বেশি এমন না। একদম নিরিবিলি পরিবেশ। এই যে এখানে একটা জিনিস দেখলাম যে গাছের টবের মধ্যে কচুর শ্বাস করছে। কচুর শাকের শ্বাস করছিল বস্তার মধ্যে। যে আপনারা হয়তো দেখছেন। আমরা আসলেও নেপালে অনেকে আসে, অনেক টাকা খরচ করে নেপালে ঘুরতে আসে। ৫০,০০০ ১,০০,০০০ টাকা খরচ করে করতে আসে। কিন্তু আমরা আসলেও এখানে আসছি যে কারণে, সেই কারণ নিয়ে আমরা সবসময় টেনশনে থাকি। ঘুরার মন মানসিকতা থাকে না। এরপরেও মাঝে, মাঝে একটু বাইর হই। কারণ অনেকে তো টাকা দিয়ে আসলেও টাকা দিয়ে আসে এখানে ঘুরতে জন্য, আ ঘুরার জন্য। আমরা তো আসছি অন্য কাজে। তো এ হলো পরিবেশ। পাহাড়ের উপর পাহাড় কেটে, কেটে এরা শাকসবজি এটা সেটা ফলন করে। ওদের দেশের মাটির উর্বরতা কম, যার কারণে সব ধরনের ফল শাকসবজি হয় না। যেগুলো হয় উল্লেখযোগ্যভাবে হয় যেগুলো যেমন ভুট্টা, গম, তারপরে যায় এই যে কুমড়া, তারপরে বেগুন, তারপরে এই যে ধনিয়া পাতা, টুকটাক শাকসবজি হয়, খুব বেশি হয় না। আর যেগুলো হয় এগুলোর মধ্যে ওই পরিমাণ স্বাদ পাওয়া যায় না। এখানে একটা জিনিস দেখলাম এই যে জ্বালা বসাইছে ওরা। ধান রোপণ করার জন্য জ্বালা বসাইছে। আমি বুঝি না এই জ্বালাগুলা কোথায় কাজে লাগবে তারা। কিন্তু এখানে দেখলাম এই যে বাঁধাকপি দেখা যাচ্ছে। এই যে বাঁধাকপি দেখা যাচ্ছে, এগুলা হয়, খুব বেশি হয় কিন্তু স্বাদটা আমাদের দেশের মাটির মতো না। তো এই হইলো অবস্থা। আর প্রত্যেকটা গ্রামের মধ্যে মানে রাস্তা মোটামুটি ফাঁকাই আছে। আমাদের দেশের মতো কালো রাস্তাটা খুব কম। সিটি কর্পোরেশনের মধ্যে থাকলে যে ফাঁকাগুলা হয় এগুলাই বেশি। আর পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে, ভালো ড্রেন আছে, যে এখানে বৃষ্টি হোক, ঝড় তুফান যেটি হোক, পানি জলাবদ্ধতা সৃষ্টি হয় না। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই নেপাল কাঠমান্ডু শহর। আহ, আমরা সবসময় যেহেতু ভিসার জন্য এখানে আসছি, ক্রোয়েশিয়া ভিসার জন্য, যার কারণে খুব বেশি ডিপ্রেশনে থাকি, ভিসা হয় না হয় এই টেনশনে থাকি, যার কারণে আমরা এই যে প্রাকৃতিক সৌন্দর্য গুলা উপলব্ধি করতে বাইর হই না। আহ, মাঝে মাঝে একটু একটু বাইর হই। আগে আমাদের সহপাঠীরা যারা ছিল তারা সহ ক্রিকেট ফুটবল খেলছিলাম, ভালোই লাগছে। এখন তো ওরা চলে গেছে, সংখ্যায় কমে গেছি আমরা কয়েকজন। এই যে একটা জিনিস কি, নেপালের প্রত্যেকটা এলাকায় পাথরের খুব চাহিদা। এরা সম্ভবত পাহাড় কেটে পাথরগুলো আনে, ইটের বদলে এগুলা ব্যবহার করে বিভিন্ন গাইড ওয়াল, দেওয়াল, বিভিন্ন ঢালাইয়ের ক্ষেত্রে এই পাথরগুলা ওদের আহ, খুব বেশি ব্যবহার করে ওরা। এই যে গাইড ওয়াল গুলা পাথরের তৈরি, ওরা আহ, পরিবেশের ক্ষতি করে ইট তৈরি খুব একটা করে না। আহ, এ হলো ক্যামেরাতে যা দেখতে পাচ্ছেন, এটা হলো ওদের ছোটখাটো একটা পার্ক কিংবা মন্দির, পূজা মণ্ডল হইতে পারে, জানি না। আহ, পরিবেশ মোটামুটি ভালোই আছে। ওই ক্যামেরার মধ্যে অনেক কিছুই আনা সম্ভব হয় না, যার কারণে আপনাদেরকে ভালোভাবে বোঝানো যাচ্ছে না। যেটা সামনাসামনি দেখলে যতটা সুন্দর মনে হয়, ততটা ক্যামেরার মধ্যে বোঝানো যায় না। আর আমিও নতুন ভিডিও মানে ব্লগগুলো নতুন নতুন ব্লগ করি, তো যার কারণে অনেক ভুল ত্রুটি হয়ে যায় হয়তো। ভিডিওর কোয়ালিটি হয়তো ভালো হয় না। যাই হোক, আহ, ভালো হোক আর খারাপ হোক, আমি ব্লগ শখে ব্লগ করি, ইনকামের জন্য করি না। আর যার কারণে ওই অনেকে ৫০,০০০ ১,০০,০০০ টাকা খরচ করে নেপালে আসতে পারে না, এই ভিউ গুলো দেখতে পারবো না। তাদের জন্য এই ছোটখাটো ভিডিও গুলোই যথেষ্ট। একটা বিমান যাচ্ছে আকাশে, হ্যাঁ, দেশে যাওয়ার কথা মনে পড়ছে বিমানটা দেখে। খুব মিস করতেছি দেশটাকে। আহ, আপনি দেখেন এখানে রাস্তার মধ্যে একটা ক্যান, একটা স্পিরিট টাইগারের বোতল বা কোনো কোল্ড ড্রিঙ্ক, এনার্জি বোতল পড়ে থাকে না। এটা গ্রাম, ধরা যায় গ্রামের মতোই, কিন্তু ওরা নিজ পরিচ্ছন্নতা নিজ দায়িত্বে করে। আমাদের দেশের মতো যেখানে সেখানে কোনো কিছু খেয়ে ফেলে দিই না, ওরা নির্দিষ্ট স্থানে ফালায়। পরিবেশের দিক দিয়ে ওরা অনেক সচেতন, যদিও অর্থনৈতিক আমাদের চেয়ে অনেক বেশি দুর্বল, কিন্তু ওরা পরিবেশ এবং সভ্যতার দিক দিয়ে আমাদের থেকে বহু গুণে এগিয়ে। তো আমি আগের ভিডিওতেও আমি বলছিলাম,
নেপালও গণতন্ত্র রাষ্ট্র আমাদের মতো, কিন্তু এখানে নেপালের মধ্যে কোনো ছাত্রলীগ যুবলীগ নাই, তাদের উৎপাত নাই, পাড়ায় মহল্লায় সভাপতি সেক্রেটারি নাই, তারপরে ওদের রাস্তাঘাটে কখনো কোনো রাজনৈতিক বা কোনো কোম্পানির বিলবোর্ড থাকে না। হ্যাঁ, একটু সরকারি অনুমোদিত হয়তো ২-৪টা বিলবোর্ড থাকে, যেটা মানে পরিবেশের জন্য ক্ষতি হওয়ার মতো কোনো কিছু না। ক্যামেরার মধ্যে আপনারা খুব বেশি দেখবেন না, এই রাস্তাটা অনেক সুন্দর। হ্যাঁ, যারা আসে নাই তাদের জন্য হয়তো এই বিষয়গুলো অনেক বেশি সুন্দর মনে হইব, কিন্তু যারা ট্রাভেল করে, ভ্রমণের পিপাসী, তারা সবসময় এ ধরনের টুকটাক সৌন্দর্য দিয়ে খুব একটা উপলব্ধি করতে পারে না। যাই হোক, কজনের মানে ভাগ্যে থাকবো নেপাল আসি ভ্রমণ করে ১-১.৫ লাখ টাকা খরচ করে নিজের শখ পূরণ করার। তো আমরাও আসছি, একটা উসুলে আসছি, এজন্য আমরা হয়তো ভিডিওগুলা করতে পারি বা দেখতে পারি, এর নিজের শখটাও পূরণ হচ্ছে। আর তবে একটা কথা কি, আপনার সবাইকে একটা জিনিস অবগত করি, করে দেওয়া ভালো। যারা মধ্যবিত্ত আমাদের দেশে, মনে করেন চলতে ফিরতে অনেক মোটামুটি চলতেছি, এরকম ছেলেরা যারা ভ্রমণ পিপাসু, তারা যেন না ফেলে ভ্রমণের জন্য না আসে। এটার একটাই মানে হলো, এদেশে প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি। এয়ার টিকেট আপনি কখনো আপ ডাউন ৫০,০০০ টাকা হয়ে যেতে পারে, কখনো ৩৬-৩৭,০০০ টাকা হইতে পারে। এটা হলো প্রথম। দ্বিতীয়ত হলো ভিসাটা, ভিসাটা যদিও ইজি, কিন্তু আপনি যখন এদেশে এয়ারপোর্টে নামবেন, তখন থেকে আপনার ঝামেলাটা শুরু। আপনি আমাদের দেশে একটা টাইগার স্পিড যেটা খান ক্যান ৩৫ টাকা বা ২৫ টাকা দিয়ে, এটা এদেশে ১০০-১৫০ টাকা। একটা পিজ্জা বা একটা 7 আপের বোতল যেটা ২৫ টাকা ২০ টাকা দিয়ে খান, এটা এদেশে ৬০-৭০ টাকা। তো এজন্য বলছি, যারা ভ্রমণ পিপাসু তারা প্রত্যেকটা যে একটা কলা ১৫ টাকা, একটা রুটি নরমালি যেটা আমাদের দেশে ৫-১০ টাকা, সেটা এখানে ২৫-৩০ টাকা। প্রত্যেকটা জিনিসের দাম বাংলাদেশের তুলনায় দ্বিগুণ। রুম ভাড়া বেশি, পানি খরচ বেশি, মোবাইল মিনিটের দাম বেশি। সবকিছু হিসেব করে আসা উচিত। আমি মনে করি মধ্যবিত্ত ছেলেরা আপাতত এই ধরনের নেপালে ভ্রমণ করার স্বপ্নটা দেখা উচিত না। কারণ নেপালের যদি ট্রানজিট বাস-টাসে চলাচল করা যেত, তাহলে ওই যে ইন্ডিয়ার অব্দি ট্রানজিট ভিসা নিয়ে আসতে পারলে কিছুটা খরচ কম হইতো। কিন্তু সেটা আমাদের গভর্নমেন্ট থেকে ইন্ডিয়া ওই সুযোগ সুবিধাটা দিচ্ছে না। তো সুতরাং ভ্রমণ করতে যারা আসবেন, হয়তো ১.৫-২ লাখ টাকা, ১.৫ লাখ টাকা নিয়ে আসবেন মিনিমাম। আর না হলে এদেশে আসার দরকার নাই। টানা হেঁচড়া নিয়ে ভ্রমণ করতে ভাল লাগে না। প্রত্যেকটা জিনিসের অনেক দাম এখানে। আপনি আপনার রুচিসম্মত কোনো হালাল ফুডও পাবেন না। ২-১ টা পাইলেও অনেক বেশি দাম দিয়ে কিনতে হইব। আর আ তবে একটা জিনিস কি, মানুষের ব্যবহার, এদেশের মানুষের ব্যবহার অনেক ভালো। দরিদ্র দেশ তো, খাওয়া আইটেমের অনেক বেশি দাম। আমার দেশে যেটা একটা সিঙ্গারা আমরা ৳৫, ৳১০ থেকে এখানে ২৫-৩০ টাকা দিই। খাইতে নেপালে পোলাপান অনেক দুষ্ট। সবসময় আমি ব্লগ করতে গেলে ওরা আমার একটু ফেদ দেয়, আমার সাথে মজা করে। তো এই ছেলেগুলো আমার থেকে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলের নাম লিখে নিছে। ছেলেগুলার দিছি। অ্যা এটা হলো, ঠিকানাটা বলি, নেপাল কাঠমান্ডু শহরের শেষমতি ব্রিজ। এখানে আমাদের বাসা, আমরা এখানে থাকি। এই ম্যাডামের সাথে অনেক এই দিদির সাথে অনেক পরিচয়। সবসময় হাসি ফুটা-টুটা খাই। আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করে। অ্যা সবসময় যে আজিজ ভাই ভুট্টা পছন্দ করে, উনার থেকে কিনছি। অ্যা উনি সবসময় এই দিদির থেকে নেয় এগুলা। তো এটা হলো, ভিডিওর মধ্যে হয়তো সবকিছু বলা যাচ্ছে না। নেপাল শহর সম্বন্ধে এবং ভ্রমণের সম্বন্ধে টুকটাক কিছু ধারণা আপনাদেরকে দিলাম। তো সর্বশেষ একটাই কথা, যারা আসবেন মানে ভ্রমণ পিপাসু, তারা বেশি টাকা নিয়ে আসবেন। দেশে বাংলাদেশের তুলনা প্রত্যেকটা জিনিস ডাবল। এই মন মানসিকতা নিয়ে আসবেন। সবকিছু ডাবল। আপনি এক কাপ চা খাইতে চাইবেন ৳৪০, ৳৫০, ৳৩০। নরমালি একটা চা। একটা কলা ৳১৫। তারপরে এই যে ক্যান-ট্যান এগুলোর কথা তো বললাম। অ্যা তো এটাই আসল কথা। সবাই আ আ আমার চ্যানেলটি, নেপালের বিভিন্ন ভিউ, আরো ভিউ আছে। এগুলো দেখতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আশা করি আমার এই চ্যানেলের সাথে থাকলে ট্রাভেল নিয়ে, ভ্রমণ নিয়ে অনেক কিছু পাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।